খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। আমার নামে সুপ্রিম কোর্টে বলতে গেছিল, দুগালে থাবড় খেয়ে এসেছে, বক্তব্য অভিজিৎ গাঙ্গুলি। আপাতত ফেরত দিতে হবে না বেতন, চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। ভোটের মধ্যে ফের রক্তপাত, টিএমসি আইএসএফ এর সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। চাকরি দিতে টাকা নিয়েছে দেবের লোক, স্বর্ণ ব্যবসায়ী ও যুবনেতা বিস্ফোরক। ভাইরাল অডিও। ভোটের লাইনে দাঁড়িয়ে জানতে পারলেন তারা সকলেই মৃত। অবাক কাণ্ড মালদহে। আসছি বিস্তারিততে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানিতে তার নাম ওঠায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের কথা বলে হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিলেন কয়েকজন আইনজীবী। সেজন্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ভৎসনার মুখে পড়েন তারা। এদিন সেই প্রসঙ্গে উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দুই গালে চড় খেয়ে এসেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় গোটা দিন এসএসসি মামলার শুনানি হয়। শুনানির দ্বিতীয়ার্ধে কয়েকজন আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম করে তার বিজেপির যোগদানের প্রসঙ্গে উল্লেখ করে দাবি করেন তাকে শাস্তি দিতে হবে। একথা শুনেই আইনজীবীদের ধমক লাগান প্রধান বিচারপতি। বলেন, আমরা মূল বিষয় থেকে সরে যাচ্ছি, এখানে কোনো প্রাক্তন বিচারপতি আচরণ বিশ্লেষণ করা হচ্ছে না। এদিন সে কথা উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আজ তৃণমূলের উকিলরা আমার নাম করে সুপ্রিম কোর্টে বলতে গিয়েছিল জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি বিজেপিতে যোগদান করেছেন। তখন প্রধান বিচারপতি তাদের মুখের ওপর বলে দিয়েছেন, কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুড়বেন না। এতে তৃণমূলের খুব মন খারাপ হয়েছে, কারণ চোরগুলোকে আমি ধরা শুরু করেছিলাম। মঙ্গলবারের শুনানির পর 25,753 জনের চাকরির খারিজের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে আদালত। ফলে আপাতত তারা চাকরি বহাল থাকবেন। সঙ্গে অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, এসএসসি যোগ্য ও অযোগ্যদের শনাক্ত করতে পারলে গোটা প্যানেলের প্রয়োজন নেই, কারণ গোটা প্যানেল বাতিলের প্রভাব বিশাল ও সুদূরপ্রসারী। লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা, উভয় পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জেলা ভাঙড়ের হাতিশালা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে জোর চাপানোতার চলছে। প্রসঙ্গত, বিধানসভা ভোট হোক কি পঞ্চায়েত, সম্প্রতিকারী নির্বাচন এলেই লাগাতার উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছে ভাঙড়ে। শেষ পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক রক্তপাতের ছবি দেখতে পাওয়া যায়, মৃত্যুর খবরও আসে। এদিকে এবারের লোকসভা ভোটে একেবারে শেষ দফা অর্থাৎ 1 জুন ভোট রয়েছে এখানে। কিন্তু ভোটের আবহে বিগত সপ্তাহ ধরে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছিল ভাঙড়ের মাটি। চাপা উত্তেজনার খবরই প্রায়শই সামনে আসছিল। এবার ভোটের মুখে সংঘর্ষের খবর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করছিল আইএসএফ এর লোকজন। তৃণমূল কর্মী তার প্রতিবাদ করাতেই ঝামেলার সূত্রপাত। প্রথমে বচসা, তারপর হাতাহাতি। তৃণমূলের দাবি তাদের কর্মীদের ব্যাপক মারধর করেছে আইএসএফ এর লোকজন। অন্যদিকে পাল্টা তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে আইএসএফ। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। পরে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেল রাজ্য সরকার। মঙ্গলবার প্রায় গোটা দিন ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এরপর নির্দেশ আদালতে জানায়, এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করতে পারলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রয়োজন নেই। মামলার পরবর্তী শুনানি হবে 16 জুলাই। এদিন আদালত জানিয়েছেন, গোটা প্যানেল বাতিল হলে তার যে বিশাল অভিঘাত তা অস্বীকার করা যায় না। তাই এসএসসি যদি যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারে তাহলে গোটা প্যানেলের বাতিলের প্রয়োজন নেই। একই সঙ্গে হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে নিজেদের কর্মস্থলে যোগদান করতে পারবেন 2016 সালের নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তবে এসএসসির অবস্থানের ওপর নির্ভর করেছে এই চাকরিজীবীদের কি পরিণতি হবে। এদিন আদালত জানিয়েছে, অযোগ্যদের বেতন ফেরতের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তা আপাতত স্থগিত থাকবে। তবে সমস্ত শিক্ষককে এই মর্মে মুচলেখা দিতে হবে যে অযোগ্য প্রমাণিত হলে তারা বেতনের পুরো টাকা ফেরত দিতে বাধ্য থাকবেন। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে যাদের অংশগ্রহণ ছিল তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে যে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে তা মঙ্গলবারও বজায় রেখেছে আদালত। এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না সিবিআই। তবে
নিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআই চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। 3 মাসের মধ্যে সিবিআই তদন্ত শেষ করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে হবে তাকে। ভোট আবহে ফের ঘাটালে ভাইরাল একটি অডিও, যেখানে এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ঘাটালের এক যুব নেতার কথোপকথন শোনা যাচ্ছে। যে কথোপকথনে ঘাটালে দেবের সংসদ প্রতিনিধির টাকার বিনিময়ে চাকরি নেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। ঘাটাল শহর যুব তৃণমূলের সভাপতির সঙ্গে ওই স্বর্ণ ব্যবসায়ী কথোপকথনের অডিও ভাইরাল হতেই শোরগোল ঘাটাল জুড়ে। ভাইরাল অডিওতে যুব তৃণমূল নেতাকে ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারীর ঘাটালের সংসদ প্রতিনিধি রামপদ মান্নাকে নিয়ে বলতে শোনা যাচ্ছে যে রামপদ মান্না চাকরির নামে কোটি কোটি টাকা তুলেছে আর সে দেনায় ডুবে আছে। এমনকি কোভিডের সময় সমস্ত খরচা দিয়ে বেশ কিছু সামাজিক কাজ ও স্বর্ণ ব্যবসা করেছেন বলে দাবি। কিন্তু অভিযোগ, নাম কামিয়েছে ঘাটালের সাংসদ ও তার সাংসদ প্রতিনিধি, এমনটাও বলতে শোনা গিয়েছে ওই ভাইরাল অডিওতে। যদিও এই ভাইরাল অডিও প্রসঙ্গে ঘাটালের যুব নেতা সন্দীপ মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি অডিওর সত্যতা অস্বীকার করেন। অডিওতে কথোপকথন বিকৃত করে সাজানো হয়েছে বলে দাবি তার। তবে ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যুব সভাপতির যে কথোপকথন হয়েছিল তা এক প্রকার স্পষ্ট তার কথাতেই। তবে তিনি এও বলেন, কার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে কিছু কথা হতেই পারে, কিন্তু তা ভাইরাল করা হলে তো তাহলে কারোর সঙ্গে ফোনে কোনো কথাই বলা যাবে না। ওদিকে ভাইরাল অডিও নিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী এস আলমের সঙ্গে ফোনে জানতে চাওয়া হলে তিনি স্পষ্টই জানান ওই কথোপকথন যুব সভাপতি সন্দীপ মণ্ডলের সঙ্গেই হয়েছে। এখন তিনি যদি অস্বীকার করেন তাহলে তার ব্যক্তিগত ব্যাপার। আর এও বলেন, কোভিড কালে ঘাটাল দাসপুরে একাধিক সামাজিক কাজে সমস্ত টাকা খরচ করেন তিনি, কিন্তু নাম কামিয়েছেন সাংসদ দেব ও তার সাংসদ প্রতিনিধি। যদিও এই ভাইরাল অডিওতে দুই ব্যক্তির কথোপকথনের মধ্যে তৃতীয় যার নাম উঠে এসেছে ঘাটালের দেবের সেই সাংসদ প্রতিনিধি রামপদ মান্না এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। ভোট দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ। কারণ এই প্রথম তিনি লাইনে দাঁড়িয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। তিনি জীবিত থাকলেও তার নাম রয়েছে ভোটার তালিকার মৃতদের লিস্টে। হতবাক সকলে। বৃদ্ধের নাম চিরঞ্জন কুণ্ডু। তিনি একা নন, এই ভোট গ্রহণ কেন্দ্রেও আরও বেশ কয়েকজন মহিলা পুরুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। দক্ষিণ মালদহের ইংরেজবাজার বিধানসভার 89 ও 90 নম্বর বুথের অনেকেই এদিন ভোট দিতে পারলেন না, কারণ তাদের প্রত্যেকের নাম মৃত তালিকায় রয়েছে। কেন এমনটা হলো কেউ বুঝতে পারছেন না। প্রত্যেকেই এদিন ভোটের লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু প্রিসাইডিং অফিসার তাদের ভোট নেননি, কারণ ভোটার লিস্টে মৃত তালিকায় তাদের নাম রয়েছে। স্থানীয় ভোটার চিত্তরঞ্জন কুণ্ডু, তার বয়স 80, এই প্রথম তিনি ভোট না দিয়েই ঘুরে গেলেন বাড়ি। অনিমা পোদ্দার নামে বছর 65 এক বৃদ্ধাও এদিন ভোট দিতে পারলেন না। জীবিত থাকলেও এই ভোটারদের নাম লিস্টে মৃত তালিকায় রয়েছে। এর জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন ভোটাররা। চিত্তরঞ্জন কুণ্ডু বলেন, আমি জীবিত, তারপরেও আমার নাম মৃতদের তালিকায় কি করে হয়? এর জন্য নির্বাচন কমিশন বা প্রশাসন দায়ী। তারাই ভোটের লিস্টে কিছু ভুল ভ্রান্তি করেছে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।